সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ দেখা করে সাবেক মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাস সহ ব্লগার এবং বিদেশি হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলায় তারা আলাদা সেল গঠন করতে যাচ্ছেন এবং এই ধরনের হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, হত্যা করেছে, তারাই এসব গুপ্ত হত্যায় মদত দিচ্ছে। প্রাইম মিনিস্টার আরও বলেছেন যে যারা দেশে উন্নয়ন চাচ্ছে না তারাই সুপরিকল্পিতভাবে গুপ্ত হত্যা করে দেশকে একটা অস্থিতিশীল করতে চায়। এ ব্যাপারে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বর্তমান তার ভাষায় অবৈধ সরকারের সময়ে সারা দেশে হত্যা, গুম এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন কারো পক্ষেই নিরাপদ থাকা সম্ভব না এবং কারোরই কোনো অধিকার নেই। তিনি বলেছেন যে সকল পর্যায়ে মানুষ এখন অত্যাচার নির্যাতনের শিকার, আর এর থেকে উত্তরণের জন্য তারা ঐক্যবদ্ধ আন্দোলনের কথাই ভাবছেন বা ডাক দিচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে আজ আলাপ করব। এছাড়া আইজিপি যে মন্তব্য করেছেন যে আমাদের নিজেদের উদ্যোগে একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজ আলাপ মধ্যে থাকবে। শুরুতে পরিচিত হব দুজন অতিথির সঙ্গে। আজ রয়েছেন জনাব রিয়াজউদ্দিন আহমেদ, ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক। স্বাগত আপনাকে রিয়াজউদ্দিন আহমেদ। আজ আমাদের সঙ্গে আরও রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত আপনাকে। জনাব রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে আপনি এই ঘটনা পরম্পরাগুলো আপনি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আমার বিশ্বাস। এই যে ঘটনাটি ঘটে গেল এবং এটা একটা কনজিকিউটিভ একটা স্প্রি আমরা দেখেছি, আরও কিছু ঘটেছে এবং কিছু সিমিলারিটি পাওয়া যাচ্ছে, কিন্তু এই ঘটনাগুলোর কি সিগনিফাই করছে, মানে একটার পর একটা ঘটে যাচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রথমে যেটা বোঝা যায় সেটি হচ্ছে এবারকার ঘটনাটা আর অতীতের যে ঘটনাটা, এটি আমি বলবো যেটি আমরা ধরলে এটাকে সেকেন্ড ওয়েভ ধরবো। তো প্রথম ওয়েভটা যেটা তাবেলা সিজার ইতালীয় নাগরিক হত্যার পরে যেটা হয়েছিল, তখন হয়েছিল মোটামুটি একটি দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছিল যে বিদেশি ভিন্ন ধর্মী, তারপরে যারা ধর্মচর্চা করেন বা ইসলামের ভেতরে ধর্মযাজক, ইসলামের ভেতরে যারা ভিন্ন ধরনের আকীদা অনুসরণ করেন তাদেরকে, এবং ব্লগার যারা ধর্মের বিরুদ্ধে লেখেন বলে তারা প্রপাগান্ডা চালায় তাদের প্রতি। এবারে টার্গেট লিস্টে আমরা দেখলাম যে না, এটি হচ্ছে ওই ক্ষেত্রের বাইরেও কিছু টার্গেট এসেছে। সেটিকে আমরা বলবো যে প্রতিটি মানুষের একটি ব্যক্তি স্বাতন্ত্র্যতা আছে, তো তার একটা জীবন লাইফস্টাইল আছে, তো সেই লাইফস্টাইলের উপরে তারা এইবার আক্রমণ করলো। যেমন একটা ছোট উদাহরণ দিয়ে বলতে পারি, অধ্যাপক রেজাউল করিম, যেমন তার যে যদি লাইফস্টাইলটাকে আমরা বিশ্লেষণ করি, উনি খুবই সাধারণ মানুষের লাইফ লিড করতেন। উনি মসজিদও চাঁদা দিতেন, উনি সেতারও বাজাতেন, উনি শিক্ষকতাও করতেন, আবার উনি গানের স্কুল সংস্কৃতির সাথে তার সংযুক্ত ছিল, যেটি আমাদের প্রতিটি মানুষের কিছু না কিছু এই ধরনের লাইফস্টাইল আমরা দেখে থাকি। তাহলে উনি কেন শত্রু হলেন? তো এই শত্রু হওয়ার পেছনে দেখলাম আমরা যে স্ট্যাটাসটা এসেছে টুইটে, সেখানে বলা হচ্ছে উনি নাস্তিকতার আহ্বান জানাতেন। তার মানে এই লাইফস্টাইলটা উপরে আঘাত করা হলো। তারপরে যদি আমি জুলহাস মান্নানের দিকে তাকাই, সে রাজনীতির সাথে জড়িত বলে আমার জানা নেই। সে বিদেশি সাহায্য সংস্থায় কাজ করে দূতাবাসের সাথে, এবং তার নিজস্ব একটি মতামত আছে, পত্রিকা প্রকাশ করতেন। সে পত্রিকা ভিন্ন ধর্মী পত্রিকা হতে পারে। তো এটি নিয়ে তো আমাদের ভেতরে সমাজে তেমন কোনো উত্তেজনার বিরাজমান আমি উত্তেজনা দেখিনি, বাট তাকে হঠাৎ করে যখন তার মৃত্যুর পরে আমরা জানতে পারলাম যে তার বিষয়টা কি, তাকে আঘাত করা হলো। তো এখানে দুটো জিনিস দেখা যায়, যেহেতু সে বিদেশি সংস্থার সাথে কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পৃক্ততা, তো সেখানে মনে হচ্ছে যে যারা তাদের সাথে কাজ করবে তারাই কি শত্রু হয়ে যাবে? যারা একটা লাইফস্টাইল ডিফারেন্ট হবে তারাই কি শত্রু হয়ে যাবে? তো এই আঘাতটা দিয়ে এটার ব্যাপ্তিকে বাড়ানো হলো। তার ফলে কি হচ্ছে, আমি আপনি সবাই, সব শ্রেণী পেশার মানুষ, সব জীবনযাত্রার মানুষ, তার ব্যক্তি স্বাতন্ত্র্যতা রক্ষা করার জন্য তার যে রুটিন কাজ আছে সেটি করতে সে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং একটু ভয় পাচ্ছে। সেই ভয় থেকে যে শঙ্কা,
এখন এই সংখ্যা কেন সৃষ্টি করা হচ্ছে? 4টা লোককে মেরে তো ইসলামী খিলাফত তৈরি হবে না, বা ইসলামী শরিয়া বাংলাদেশ করা যাবে না। তার মানে এটি হচ্ছে যে বাংলাদেশের একটি যে স্থিতিশীল যে একটা চরিত্র, সেটির উপরে যদি আপনি কিছু আঘাত দিতে পারবেন, তো সেই জায়গাটা আমরা ওই প্রচেষ্টারই একটি অংশ হিসাবে আমরা দেখছি। ওকে, জনাব রশিদ, আসছি আপনার কাছে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আজকে যেহেতু উনি জুলহাস মান্নান দূতাবাসেরই একজন কর্মকর্তা ছিলেন, প্রোটোকল অফিসার ছিলেন, পরে উনি ইউএসএআইডিতে গেছেন, সে কারণেই হয়তো বা এর আগেও অবশ্য অন্যান্য ঘটনার পরে আমরা আমেরিকান অ্যাম্বাসেডারকে দেখেছি উদ্বেগ জানাচ্ছে। এই ঘটনায় কিন্তু অন্যান্য দেশে ইউ, জার্মানি, ইউকে, মোটামুটি অনেক দেশ থেকেই উদ্বেগ এসেছে। তো আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমেরিকান অ্যাম্বাসেডার বার্নিকাট এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন ওটা শুনে আপনার কাছে আসবে। I want to say, first of all, how devastated the U.S. Embassy family is. একজন কি লিখলো, সে কাকে ভালোবাসে বা সে ঈশ্বরের প্রার্থনা করে কি করে না, এজন্য তার মৃত্যু প্রাপ্য হতে পারে না। এটা খুন এবং তা ভুল। অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। এদেশে এমন একটা পরিবেশ বিরাজ করছে যা চলতে পারে না বলেই মনে করে এখানকার মানুষ। সন্ত্রাসবাদ সম্পর্কে আমরা যা জানি এবং কিভাবে কাজ করছি তা যদি না জানাই, তাহলে অপরাধীরাই বিজয়ী হবে। যুক্তরাষ্ট্রের সরকার জঙ্গি দমনে বাংলাদেশকে সহায়তা করতে চায়। শেষমেশ আমাদের সঙ্গে যেটা কথা হয়েছে যে আমরা সবকিছু শেয়ার করব, সবকিছু ইউনাইটেডলি করতে চাই টু রেসিস্ট দিস টাইপ অফ টেররিস্ট। আমরা এটাকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা একটা সেল একটা রাখবো, যাতে 24 ঘন্টা এই সেলটা কেউ না কেউ থাকে। এটা আমরা এখনো আমাদের নেত্রীর ডিরেকশন আছে, এটা করছি। রিয়াজ ভাই, এই ধরনের ঘটনাগুলো অনেকবারই ঘটেছে এবং এটা নতুন কিছু নয়। কন্ডেম করা, উদ্বেগ জানানো এবং একটা জয়েন্ট মেজার নেওয়া, কালেকটিভ একটা মেজার নেওয়ার প্রতিশ্রুতি, কিন্তু আপনার চোখে পুরো ঘটনাটা পুরো কোনো মানে এইভাবে মৃত্যু, খুন, এগুলি কোনো গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য কোনো ব্যাপার না। কি কারণে করলো সেটা ভিন্ন কথা। কারণটা যদি সমাজকে অস্থিতিশীল করে, মেজরিটি মানুষের ক্ষতি হয়, এরকম ঘটনায় হতে পারে। কিন্তু কারো বিশ্বাস, সে ধর্মে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, সে কিন্তু অন্যের ধর্মে আঘাত না করা পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন যে ঘটনাগুলি ঘটছে, যেটা রশিদ সাহেব বললেন, যে বিভিন্ন পেশায় যা তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এবং আক্রমণের লক্ষ্যবস্তুটা হচ্ছে আমাদের সংস্কৃতিকে আঘাত করা। আমি কিন্তু এটার সাথে দ্বিমত পোষণ করে বলছি, এই আঘাতের উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজকে অস্থিতিশীল করা, আমাদের সমাজটাকে অস্থিতিশীল করে ফেলা। এবং এটার একমাত্র কারণ হলো যে আমরা একটা মানে সমাজের মধ্যে আমরা বোধহয় ন্যায় নীতি, ন্যায় নিষ্ঠা, নৈতিকতা, আইনের শাসন, এগুলি বোধহয় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, যে জন্য মানুষ অনেক সময় হতাশার থেকেও এটা করে। এখানে যে ঘটনাটা ঘটেছে, ব্লগার হত্যা, মানে ধর্মের নামে কতগুলি, পুরা জিনিসটাকে একটা ধর্মের কাবারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, দ্বিতীয় যেটা করা হচ্ছে সেটা হলো ব্লেম গেম। আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে, একজন আরেকজনকে, এই ঘটনা ঘটার সাথে সাথে খুনি হয়তো পালায়া তার গন্তব্যে পৌঁছতেও পারে নাই, এদিকে কিন্তু মোটামুটি অন্য খুনিকে আইডেন্টিফাই করে ফেলা হলো। সরকার বলছে বিরোধী দল করছে, এটা বিরোধী দল বলছে যে সরকার দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য সরকারই এগুলি করছে। এরপরে হয়েছে কি, যে লোকটা এটা করে গেল, যে লোকটা খুন খারাপই করছে, যে লোকটা সমাজকে অস্থিতিশীল করছে, সে কিন্তু নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে। হি ইজ নট এ টার্গেট। বলা হয় যে আমরা সন্ত্রাস দমন করব, সন্ত্রাসীদের করব, কিন্তু কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক তদন্ত আজ পর্যন্ত হয়নি।
এখন যদি ধরেন আপনার একটা রাষ্ট্রের একটা পর্যায় থেকে বলা হয় যে একটা ওপিনিয়ন দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু যারা তদন্ত করে, যারা মাঠে কাজ করে, যারা সত্যিকার অপরাধীকে বের করতে চায়, তাদেরকে ওই ডটেড লাইনের বাইরে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, তারা পারে না ওইটা যাইতে। যার ফলে হয় কি, যেটা এখানে শুনি নাই কিন্তু আমি এই আমেরিকান অ্যাম্বাসেডারই বলছে না, অন্য কেউ বলছে যে বাংলাদেশে যারা অপরাধ করে, এই ধরনের খুন খারাপি করে, তারা কিন্তু ধরেই নিছে যে এখান থেকে পার পাওয়া যাবে, এখান থেকে নিরাপদে চলে যাওয়া যাবে, এটা দেশের ভিতরেই হোক দেশের বাইরেই হোক। এইটা হলো একটা সর্ট অফ ইমিউনিটি, এবং এইটা তাদেরকে এনকারেজ করে টু কমিট মোর ক্রাইমস এই ধরনের। না হলে এরকম রাজশাহী ইউনিভার্সিটিতে এটা তো একটা মৃত্যু কূপের মতো হয়ে গেছে। কতজন, প্রায় 30-40 জন টিচার, ছাত্র, মানে কি বিভৎস হত্যাকাণ্ড, মেরে ওই রিজার্ভ ওয়াটার রিজার্ভের ভিতরে, সেফটি ট্যাঙ্কের ভিতর ঢুকাই রাখছে, তারপরে রাস্তা দিয়ে যাচ্ছে মেরে ফেলছে, ঘরের মধ্যে ঢুকছে মেরে ফেলছে। তো এই যে ঘটনাগুলি ঘটতেছে, এবং এই যে ঢাকায় যেটা ঘটলো, অনেকগুলি কারণও ভালো করে বলা হয় না। যেমন ধরেন ওই যে কাশিমপুরে যে কারারক্ষী যাকে হত্যা করা হলো, এই ঘটনাটার পরে আমি শুনলাম, এটা মাই টিভিতে রিপোর্ট করেছে যে এটা তার মানে ওই ইপ টিজিং এর সাথে এটা রিলেটেড। এবং উনি কিন্তু চেষ্টা করছিল ওখান থেকে ঢাকা সিটিতে শিফট করে চলে আসা, মানে টু সেভ হিজ লাইফ এন্ড সেভ হিজ ফ্যামিলি। এই জিনিসগুলি বের করে না, তো এইটাও কি সন্ত্রাসের মধ্যে পড়বে? এই যে জিনিসগুলিকে গুলায় ফেলি আমরা, এবং এই যে অনেকটা বিচারহীনতা বা সত্যিকার ভাবে তদন্ত হয় না, এবং এই যে এতগুলি ঘটনা ঘটলো বাংলাদেশে গত 2-3 বছরে, কোনোটাই বেরোলো না, বের হচ্ছে না। যেমন এই যে আজকে যেটা প্রধানমন্ত্রী বললেন যে যারা আগুন দিছে, যারা করছে, তারাই এইগুলি করতেছে। তারা কারা? আপনি 2 জনকে কনভিক্ট করেছেন যে মিস্টার এক্স ইজ, মানে এই বোমাটা ফুটেছে, এই করছে, এরাই এখন অন্য সন্ত্রাসও তারা করছে। ওকে, জনাব রশিদ, মানুষের নাগরিক নিরাপত্তা বোধের জায়গাটা কি একটু এন্ডেঞ্জার্ড কিনা, জিওপার্ডাইজ কিনা? সবাই কি ভাবছে যে আপনি ভয়ের কথা বলছেন, ভয়ের থেকে এটা শঙ্কায় রূপান্তরিত হচ্ছে, আরো আতঙ্কের পর্যায়ে চলে যাওয়ার আগেই এটাকে অ্যারেস্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা আমাদের সমাজে? আমি তো মনে করি প্রয়োজনীয় ব্যবস্থা আছে। সেটি হচ্ছে যে আমরা একটা পলিটিক্যাল রেটরিক দিয়ে সমস্যাটা দেখতে পারি, তার কিছু ভাষ্য আমরা শুনলাম। আমি ওই দৃষ্টিতে দেখতে চাচ্ছি না। তা আমরা দেখতে চাচ্ছি যে ঘটনা ঘটছে, এটাকে কিভাবে অ্যারেস্ট করা যাবে এবং জনমনে শান্তি ফেরত আসবে। তো স্বভাবতই যারা করছেন, এটি যে রাজনীতি বিবর্জিত একটি আলাদা ধরনের মৌলবাদী অ্যাকশন, সেটাও আমি বলবো না। কারণ বাংলাদেশে এই ধরনের যে কৌশল, যেটাকে আমরা বলি যে অ্যাপ্লিকেশন অফ ভায়োলেন্স, এটি বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য ফায়দা করার জন্য অতীতেও আমরা দেখেছি। তো সেই জায়গাটাতে কানেকশন আছে। এখন আপনি কিভাবে সেটি সুস্পষ্ট করবেন, সেটি হলো একটি বিষয়। বাংলাদেশের মৌলবাদী রাজনীতির সাথে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, এটিও বাস্তব সত্য। তো এটিকে যদি আমরা থামাতে চাই, আমরা তো সবাই একভাবে বলতে পারছি না যে এটিকে স্টপ করতে হবে, সেজন্য তারা উৎসাহিত হচ্ছে। এখন হচ্ছে যে তাদের যে কিছু হয় নাই, আমি আবার মানে আমরা যেহেতু তথ্য বিশ্লেষণ করে বলতে চাই, যতগুলো আক্রমণের মধ্যে হয়েছে, আজকে কিছু আগেই যুগান্তরের রিপোর্ট একটা ছাপা দেখলাম, কয়টা অ্যারেস্ট হয়েছে, কোন কেসের মামলা শেষ হয়েছে, কতজনকে অভিযুক্ত করা হয়েছে, তো চলমান আছে। এটি না যে একটিরও বিচার হয়নি, একটি অভিযোগের হত্যার পেছনে অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশ করতে পারেনি, সেটি সঠিক না। তো কিন্তু যেই জায়গাটাতে আমরা চাচ্ছি, আমাদের যে প্রত্যাশাটা, সেটি হচ্ছে যে মানুষ প্রথমে খুন হবে কেন, তাহলে সেখানে একটা নিরাপত্তা, এই নিরাপত্তাটা সে পুলিশের কাছেই চাচ্ছে। এখন পুলিশ এককভাবে এই নিরাপত্তাটা দিতে সক্ষম কিনা? হ্যাঁ, আমি বলবো এককভাবে এই নিরাপত্তাটা ঘরে ঘরে দেওয়া সম্ভব না। তাহলে সেখানে একটি প্রশ্ন আসছে যে আমাদের এই নিরাপত্তা বলয়টা তৈরি করতে হলে তাহলে একটি কম্বিনেশন লাগবে, অর্থাৎ সমাজ, জনগণ এবং পুলিশ একসাথে যদি নিরাপত্তা বলয় তৈরি করে, তাহলে এই ধরনের আক্রমণ আপনি ঠেকাতে পারবেন।
সবাই আমরা উদ্বিগ্ন, সবাই আমরা লজ্জিত, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও কি এই ধরনের আক্রমণ থেকে মুক্ত দেশ কিনা? আমার দেশে দাঁড়িয়ে উনি অনেক বড় বড় কথা বললেন, আমি শুনলাম। ওনার দেশটি কি আমাদের দেশে, প্রধানমন্ত্রী একই দম্পতি খুনের কথা বলছি, ওনার দেশটা কি এরকম হত্যা থেকে মুক্ত দেশ কিনা? নিশ্চয়ই না। তাহলে সারা বিশ্বেই মোটামুটি এরকম একটা ঝুঁকি বিরাজ করছে। তাহলে এটি শুধু বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাবার কিছু নেই, তাতে জনমনের যে ভয় সংখ্যা বাড়ছে। তাহলে এখানে একটা দেখা যাচ্ছে যে যদি তাকে সাথে সাথে যদি আমি এখন ধরে ফেলতে পারি এবং সাথে সাথে বিচারের আওতায় আনতে পারি, তাহলে জনমনে আস্থা আসবে। তাহলে আমি যেটা বলবো যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটি পরিবর্তন আনা উচিত। অর্থাৎ এই ধরনের যে আক্রমণগুলো হবে, জঙ্গিবাদী আক্রমণ, তাদের বিচার যাতে আমরা 3 মাসের মধ্যে শেষ করতে পারি, সেটার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল সর্ট অফ বিচার ব্যবস্থা চালু করতে হবে, যেটা আমরা অনেক দেশেই দেখেছি। তো সেটি করলে পরে যদি আজকে এই জুলহাস মান্নানের হত্যাকারী যদি কালকে ধরা পড়ে এবং 3 মাসের মধ্যে তার যদি শাস্তি নিশ্চিত হয়, তাহলে জনমনে আস্থা ফেরত আসবে। রিয়াজ ভাই, আপনি শুরু করেছিলেন বিষয়টা যে একটা ব্লেম গেমিং, দোষারোপের মধ্যে একটা রেটরিকের চলছে এবং ওইটার মাধ্যমে সমস্যার সমাধান হবে কিনা আমরা জানি না। তারপর আমরা একটু শুনে আসব প্রধানমন্ত্রী কি বলেছেন। উনি গতকালও বলেছেন এবং তারা আবার পাল্টা বিএনপি থেকে একটা বিবৃতি এসছে, বেগম খালেদা জিয়া বলেছেন, তারা প্রেস ব্রিফিং করেছেন। আজকে প্রাইম মিনিস্টার তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে কি বলেছেন সেটা একটু শুনে তারপর বাকি আলোচনায় যাব। তুলে তুলে এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এদের পিছনে কারা আছে? খুব স্বাভাবিকভাবে যারা একসময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে ডাক দিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে বেড়েছে, তাদেরই মদত আছে এই গুপ্ত হত্যায়। এখন তারা প্রকাশ্য আন্দোলনের নামে মানুষ হত্যা করে যখন শত শত মানুষ মেরেও যখন কিছু করতে পারেনি, এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। যেটা খুব স্পষ্ট বোঝা যায় যে পিছনে কারা এই ঘটনা ঘটাচ্ছে। যে এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটায়, আসলে তারা কোনো ধর্মেও বিশ্বাস করে না, তারা কোনো কিছু বিশ্বাস করে না, তারা খুনি হিসেবে, এবং তারা খুন করাটাই তাদের কাজ। এখন ইসলাম ধর্মের নাম নিয়েও যদি করে, তো আমার প্রশ্ন যে যারা হত্যা করতে গেল, তারা আসরের নামাজও পড়তে গেল না, মাগরিবের নামাজও পড়তে গেল না, তারা গেল খুন করতে। তো এটা কোন ধরনের ইসলাম রক্ষা করলো? আর ইসলামরা এইভাবে তো হত্যার কথা বলে নাই। আমরা ওই প্রসঙ্গটা যাব, একটু আলোচনা আপনি করেই ফেলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলছেন যে আসলে খুনিদের তো কোনো ধর্ম নাই, এরা আবার এক ধরনের পারপাস সার্ভ করার জন্য কাজ করে চলেছে এবং টোটাল আপনি ইঙ্গিত করেছেন যে টোটাল সমাজটাকে একটা ডিস্টেবিলাইজ করে। এখানে জিনিসটাকে দুইভাবে দেখতে হবে। একটা হলো যে একটা খুন হইলে দুই রকমের বিচার হয়। একটা হলো যে খুন করে তার বিচার হয়, তাকে যারা অ্যাবেট করে, তাকে যারা উৎসাহ দেয় বা তাকে যারা মদত দেয় তাদেরও বিচার হয়। তো আমাদের এখানে জিনিসটা হলো একসময় ধরেন সিরাজ শিকদার যখন তারা আন্ডারগ্রাউন্ড ইয়েতে মানুষ মারতো, এটা আইডেন্টিফাইড ছিল যে একটা গ্রুপ এটাকে কন্টেন করতে হবে। তারপরে জেএমবি, ওই শাহেক আব্দুর রহমান, বাংলা ভাই, তারা যখন মানুষ মারতো, একটা আইডেন্টিফাইড গ্রুপ। এখন কিন্তু একটা কনফিউশনের মধ্যে, এখন সরকারের ভিতর থেকেই নানান রকম এখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলি এখানে এস্টাবলিশ করতে চাচ্ছে কেন আইএস আছে, এই সব কিছু আইএস করছে। আর আমাদের হোম মিনিস্টার প্রথম চুটি বলে ফেললো যে এটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটা এমন কিছু না, ঠিক হয়ে যাবে এবং নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে বলার সাথে সাথে আরো 5টা খুন হয়ে গেল। এখন এই জিনিসগুলি যদি সরকারের ভিতর থেকে আইডেন্টিফাইড না করা যায়, কারা এটা, একটা অর্গানাইজড গ্রুপ না ইন্ডিভিজুয়ালস? অর্গানাইজড গ্রুপ হলে কারা এরা কি আনসারুল্লাহ ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, নাকি আইএস? এখন এমন একটা অবস্থা এসে গেছে বাংলাদেশে, মনে হয় যেন আইএস করে নাই, এইটা প্রমাণ করতে পারলে কাজ হয়ে গেল, এটা নিয়ে আর অগ্রসর হওয়ার কোনো দরকার নেই। মূল ফোকাসটা হলো ওয়েস্টার্ন কান্ট্রির থেকে বলা হয় যে এটা আইএস করছে, আমাদের সরকার থেকে একদম কোরাসে বলা হয় যে আইএস করে নাই। আইএস করে নাই, কে করছে এটা বাইর করে বলেন যে আইএস করে নাই, এটা আনসারুল্লাহ করছে বা এটা একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, এটা কোনো অর্গানাইজড
গ্রুপ না। এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। 2 নম্বর হলো যে এই যে মানে ওয়েস্টার্ন পাওয়ার যারা, তারা এখানে কি করতে চায়, তারা কেন আইএস এস্টাবলিশ করতে চায় এখানে, এই জিনিসটা কি ঠিকমতো অ্যানালাইসিস হয়েছে? কি কি অ্যাচিভ করতে চায় তারা? এটা যদি এখানে আইএস থাকে তাহলে কি খুন খারাপি বন্ধ হয়ে যাবে? যদি গভর্নমেন্ট বলে বা বাংলাদেশের লোক বলে যে এগুলি সব আইএস করতেছে, তারপরে কি সরকার এমন মানে ব্যবস্থা নিবে যে সব বন্ধ হয়ে গেল? আর সরকারের দিক থেকে যেটা বলতেছে যে আইএস বলে কিছু নেই, জঙ্গি আছে। আবার একজন বললেন যে 8,000 না 800 জঙ্গি বলছে যে আল কায়দা এখানে অলরেডি ট্রেনিং নিয়ে এখানে আসছে। আচ্ছা, এই যে কথাগুলি, এইগুলিতে কিন্তু একটা কনফিউশন হয়, এবং যে কথাটা বললেন যে নিরাপত্তাহীনতার এইভাবেই তৈরি হয় যে একটা কি অন্ধকারের মধ্যে আমরা চলছি। সরকারের এক একজনের কথা শুনলে বলবেন যে কি হচ্ছে, ওনারাই মনে হয় যেন পাজল। ওকে, আমরা রেটরিকের কথা বলছিলাম, বিএনপি কি বলেছে সেটা একটু শুনে আসি। আজকে সমগ্র দেশে হত্যা, গুম, নির্যাতন এমন একটা অবস্থায় পৌঁছেছে, এখানে এখন মানুষের কোনো অধিকার নেই। আজকে আমাদের সেই অধিকার ফিরিয়ে আনতে হলে, শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে হলে, জনগণের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এখানে এই প্রসঙ্গটা আসে, নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে বলবেন যে জঙ্গিবাদে একটা ফেনোমেনা এবং এটা গ্লোবাল রিয়ালিটি, এটা আমাদের একা সমস্যা না, আপনি আমেরিকার কথাও বলছেন, কিন্তু একটা আর্গুমেন্ট এরকম আছে যে একটা সোসাইটিতে ধরুন মার্জিনালাইজেশন বা ডিসক্রিমিনেশন, পলিটিক্যাল স্পেস লিমিটিং কিংবা অ্যাবিউজ অথবা কোনো ইনজাস্টিস, এই জিনিসগুলা ওই স্পেসটাকে আরও ইন্টেন্সিফাই করে। যারা উগ্রবাদ, ভায়োলেন্ট এক্সট্রিমিজমকে পারসিউ করে এবং সেটাকে সাবস্ক্রাইব করে, তাদের জন্য স্পেস বাড়িয়ে তোলে। তো এই সমস্যাগুলোর মোকাবেলা জরুরি, নাকি পলিটিক্যাল রেটরিক করে এটা সমাধান করা যাবে, নাকি আপনি বলছেন যে ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ সেটা কি আছে আমাদের সোসাইটিতে? না, আমরা তো এই ব্যাপারে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের একটু দুর্বল। আমরা যেমন থ্রেটটাকে খুব ক্লিয়ারলি পারসিভও করতে পারি না, আবার এই থ্রেটটাকে হালকা করার জন্য বা নির্মূল করার জন্য যে আমাদের কি পদ্ধতিগুলো কাজে লাগবে, এটি শুধু বাংলাদেশে দুর্বল না, এটি নিয়ে অনেক গবেষণা হচ্ছে যে কিভাবে এটাকে পরিষ্কার করা যায়। এখনো অত পরিষ্কারভাবে কেউ আসতে পারেনি। আমরা যেটা বাংলাদেশে দেখছি সেটি হচ্ছে যে এই আক্রমণগুলোকে যদি আপনি মনে করেন যে ওই রেটরিকে আছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে দারিদ্রতা আছে, অধিকারের সংকট আছে, এইসব কারণে এটা উত্থিত হচ্ছে, সেটি আমি এটার সাথে একমত হব না। তার কারণ হচ্ছে যে এই সমস্যা তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাজ্যও আছে, এবং যেসব দেশগুলো খুব ভালো দেশ হিসেবে পরিচিত, না আমি ওই রিয়ালিটিতে যাচ্ছি না, বেলজিয়ামের মতো দেশ, শান্ত দেশ যেখানে কখনোই কোনো অফেন্স হয় না, তো সেখানেও হচ্ছে। তাহলে সেখানে তো ইনস্টিটিউশন আছে, সেখানে তো অধিকার আছে, সেখানেও ডেমোক্রেসি আছে, তাহলে সেখানে হচ্ছে কেন? তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই পার্টিকুলারলি যেটা জিহাদিজম, এই যে উগ্রবাদ, ভায়োলেন্ট এক্সট্রিমিজমটা বেসিক্যালি এটা হচ্ছে পারপোর্টেড, অর্থাৎ কোন একটা উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, সেটা জিওপলিটিক্যাল উদ্দেশ্য হতে পারে, কোনো সময় রাজনৈতিক দেশীয় উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে যে একে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, লজিস্টিক পৃষ্ঠপোষকতা দিয়ে এটিকে তৈরি করা হয়, তারপরে এটার উপরে মতাদর্শ বসানো হচ্ছে, বসিয়ে এটি মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সো ইট ইজ লাইক আপনি বলতে পারেন একটা ভেঞ্চার, একটা কর্পোরেট ভেঞ্চার বলতে পারেন। সেই কর্পোরেটের ভেঞ্চারের উপস্থিতি যেখানে যত বেশি হয়েছে, সেই দেশ তত বেশি আক্রান্ত হয়েছে। তো এইসব কর্পোরেট ভেঞ্চার করার জন্য যেমন এখন মোটামুটি বিশ্বের সবাই এটা মেনে নিয়েছে যে সৌদি, এই আমাদের মিডল ইস্ট মোনার্কসরাই সবচেয়ে বেশি অর্থ জুগিয়েছে সারা বিশ্বে। তো বাংলাদেশেও সে অর্থের একটা ব্যাপক অংশ বাংলাদেশে এসেছে। তো সেই জায়গাটাতে আমি পার্থক্য করতে চাচ্ছি। এখন যদি দারিদ্রতার কথা বলেন, তো 10 বছর আগে দারিদ্রতা যা ছিল, তখন আমাকে আমার ঘরে এসে একটা লোক ক্ষুধার জন্য অন্ন চাইতো, এখন পান্তা ভাত দেন, এখন পান্তা ভাত দিলে সে খায় না, সে বলে যে না আমি পান্তা খাই না। এই যে পরিবর্তনটা ঘটেছে,
আমাদের দেশ তো হচ্ছে অটোক্রাসিতেও ছিল, মিলিটারি রুলেও ছিল, তখন তো তাহলে বেশি হওয়ার কথা। এখন ডেমোক্রেসির ডেফিসিট থাকতে পারে, কিন্তু ডেমোক্রেসির একটা ফাংশনাবিলিটি আছে। তো সেই ফাংশনাবিলিটির মধ্যে হয়তো কেউ সন্তুষ্ট, কেউ অসন্তুষ্ট, সেটাও একটি ডেমোক্রেসির একটি চরিত্র। তো সেটির ভেতরে থেকে যদি এটিকে আমি অ্যাট্রিবিউট করতে চাই যে না এটিই কারণ, আমার মনে হয় সেটি হচ্ছে ওটিও একটি রাজনৈতিক উদ্দেশ্য। রিয়াজ ভাই, এখানে আমাদের পুলিশ প্রধান বলছিলেন যে জনগণকে একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, যেটা কিছুটা ব্যাখ্যা জেনারেল রশিদ দিয়েছেন। আপনি কি মনে করেন? অনেকে এটাও বলছেন যে জনগণকে নিরাপত্তা বলয় তৈরি করতে গেলে তো আমার তো কোনো ইকুইপমেন্ট নাই, আমার তো কোনো টুলস নাই। ইকুইপমেন্ট লাগে না, এটা কথা ঠিকই বলেছে। কারণ পুলিশ দিয়ে কতক্ষণ আপনি 16 কোটি লোককে কয়জন পুলিশ দিয়ে এটাকে রক্ষা করবে মানুষকে, তা না। একটা সামাজিক নিরাপত্তা তৈরি করতে হবে, সমাজটা নিরাপদ। এই সমাজে মানে সহজে কিছু ঘটবে, কিন্তু এরকম ইনডিসক্রিমিনেটলি ঘটনা ঘটবে না। সকালে 2 জন মারলো, বিকালে 3 জন, পরের দিন এরকম ঘটবে না। এটার জন্য একটা পারিপার্শ্বিক একটা অবস্থা তৈরি করতে হবে। এখন সেটা কি হতে পারে? সেটা গণতান্ত্রিক একটা সহ অবস্থানের একটা অবস্থা হতে পারে, একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই ধরনের মিনেস যেগুলো আছে, যে অপরাধ প্রবণতা আছে, এগুলিকে সবাই মিলে যে ঠিক আছে আমরা সবাই এটাকে নির্মূল করব, সেই জায়গায় না যে যদি আমরা বলি একজন আরেকজনকে ব্লেম করি, যেটা আমি প্রথমেই বলছিলাম, তখন কিন্তু যে অপরাধটা সংগঠিত করলো সে কিন্তু পার পেয়ে গেল, এবং সে যখন পার পেয়ে গেল তার বন্ধুরা আবার অনুরূপ একটি অপরাধ সংগঠিত করতে এনকারেজড হয়। এখন ধরেন আপনার এক ভদ্রলোকের মেয়েকে নিয়ে মানে 2 জন ছেলে স্টকার, তারা সংক্ষুব্ধ, তারা এসে গুলি করে দিয়ে মেরে চলে গেল। আমরা বললাম যে এটা কি হলো, এটা তো হইতেই পারে, আমাদের সমাজে এই ঘটনা আগেও ঘটেছে, এটা যে কোনো সমাজে ঘটতে পারে, যে কোনো সমাজে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের যেটা ডেফিসিট সেটা হলো আমাদের কনসার্টেড এফার্ট। আমরা এক সরে এদের বিরুদ্ধে কথা বলতে পারি না, আমাদের ঐক্যমত নাই। ঐক্যমত মানে এই না যে আওয়ামী লীগ বিএনপি মার্জার হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে কতগুলি ফান্ডামেন্টাল যে বিষয় আছে, এই বিষয়ে সবাইকে এক ভাষায় কথা বলতে হবে। এখন যদি একজন বলে যে এ মারছে, আরেকজন বলে যে না ও মারে নাই, ও মারছে, তখন তো আসল লোকটা পালিয়ে গেল। না, নিঃসন্দেহে এটি তো এক ভাষায় যদি আমরা কথা বলতে পারি সেটি হবে জাতির জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। কিন্তু আমরা যেটা বাস্তবভাবে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের উনি যেটা বললেন সামাজিক নিরাপত্তা, সেটি কেমন করে তৈরি হয়? যে যেই লোকটি হত্যা করেছে সে তো ঢাকা শহরেই কোনো বাসায় লুকিয়ে আছে, এই মুহূর্তে লুকিয়ে আছে, বা হত্যা করার আগে যাবার সময় কোনো একটা বাসায় তার স্থান ছিল। আমরা দেখেছি যে এখানে জঙ্গি ঘাঁটি যে বাসায় পাওয়া যাচ্ছে সেই বাসার মালিক বলছে আমি জানি না। এটি ঠিক বিশ্বাসযোগ্য না যে সে জানছে না, কিন্তু সে তথ্যটা কিন্তু সে পুলিশকে দিচ্ছে না। তো যখন এই তথ্য যখন পুলিশ চাচ্ছে যে সব ভাড়াটের তথ্য আমাকে দাও, তখন দেখেন কেউ কেউ আদালতেও যাচ্ছে। কারণ যদি সমাজকে নিরাপদ করতে হয় তাহলে এইসব তথ্যের ব্যাপারে হয়তো আমরা যে ডাটাবেজ, সেই ডাটাবেজ যখন পুলিশ আমার কাছে চাচ্ছে, আমি তো পুলিশকে কোঅপারেট করছি না। তো এটি হলো দ্বন্দ্বটা। তো সেখানে আমাদেরকে এই কোঅপারেশনটা যদি আমরা তৈরি করতে পারি, আজকে যেমন মোবাইল দিয়ে যত অপরাধ করা হয়, তো সেখানে এখন যখন বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কথা আসছে, যে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটি অনিরাপদ, আপনার ব্যক্তি, আপনি বিপদে পড়তে পারেন, কিন্তু এটি যে সমাজকে নিরাপদ করবে বা মানুষের জীবনকে নিরাপদ করবে সেটি আমরা মাথায় রাখছি না। তো এই যে একটা দ্বান্দ্বিক পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটি হচ্ছে যে বাংলাদেশে যেটি রাজনৈতিক দর্শন হিসাবে হত্যার রাজনৈতিক দর্শনধারী অনেক এরকম গোপন রাজনৈতিক বলেন বা প্রকাশ্য রাজনৈতিক দল আছে, তাহলে বিষয়টা কিন্তু ওই জায়গায় দাঁড়াচ্ছে যে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে আমার দর্শনে কোন রকম উগ্রবাদ থাকতে পারবে না। এটা একটা স্টেটেড পলিসি প্রতিটা দলেরই।
সেটি যদি বাংলাদেশে, আমি যদি বাংলাদেশকে মনে করি এটা আমার দেশ এবং আমার আনুগত্য থাকে, তাহলে কখনোই আমার রাজনৈতিক দর্শনে কোনো ভায়োলেন্সের অবস্থান থাকতে পারবে না। ধন্যবাদ জানান রশিদ, ধন্যবাদ জানান রিয়াজউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি আপনি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।